আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে হৃদয়ের ঠিকানা ২৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতের আধার কাটিয়ে চারদিকে সূর্যের আলোয় আলোকিত হলো। দেখা মিলল নতুন দিনের। প্রিয়তা উদাস ভঙ্গিতে বসে আছে ছাদের কিনারায়। পাশেই অবহেলায় পড়ে আছে ফোনটা। ইদানিং কিচ্ছুই ভালো লাগছে না তার। এই বয়সটা আবেগের বয়স। শরীরের রক্ত গরম থাকে এ বয়সে। নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা বেড়ে যায় হাজার গুণে। দিন যত যাচ্ছে ততই স্বচ্ছ তার জীবনে জড়িয়ে যাচ্ছে। রোজ রোজ স্বচ্ছতার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, খুব পরিষ্কারভাবেই বোঝা যায় সে প্রিয়তাকে চায়। বন্ধুত্বের আজ ৩ বছর। প্রিয়তার বিশ্বাস এখন আর স্বচ্ছ তার সাথে ফ্লার্ট করবে না। প্রিয়তা নিজের বান্ধবীদের সাথে পরামর্শ করে নিয়েছে আজকেই স্বচ্ছকে নিজের ভালোবাসার কথা জানাবে। কারণ তার বাবা ভালো পাত্র পেয়েছে, বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। উপায় না পেয়ে নিজেই ভালোবাসার কথা প্রকাশ করবে। এত চিন্তা আর নিতে পারল না প্রিয়তা। অস্থির ভঙ্গিতে হাতে ফোনটা নিয়ে কল লাগালো নিজের প্রিয় বান্ধবীদের। উষা সাগরের রুমের দিকে যাচ্ছিল। সাগর তাকে কি এক বিশেষ কারণে ডেকেছে। আজকাল সাগরের আচরণ দেখে অবাক না হতে পারে না উষা। যে মানুষটা তাকে সহ্য করতে পারত না, সে এখন নানা ছলাকলা করে তাকে সামনে রাখতে চায়। গ্রুপ কল দেখেই পথিমধ্যে থেমে গেল উষা। হ্যাঁ বল প্রিয়, কি সিদ্ধান্ত নিলি? হতাশ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। না রে উষি, বুঝে পাচ্ছি না কি করব। এই মানুষটা আমার সাথে নিঃশ্বাসের মতো আটকে গেছে। আমি তার মায়া কাটাতে পারছি না। রোজ রোজ এতবার রবের কাছে ভালোবাসা ভিক্ষা চাই। উনি কি শোনে না আমার আহাজারি? দেখ প্রিয়, ছেলেটাকে আমাদের থেকে তুই ভালো জানিস, তুই বুঝিস তার থেকে কোনো ইঙ্গিত পেলি কিনা। কিন্তু তোকে আমি বারবার বলছি, নিজে থেকে ভালোবাসার কথা জানাস না পিস। ভুগতে হবে অনেক জীবনে। কপালে ভাঁজ ফেলল প্রিয়তা। থমথমে গলায় শুধালো, কেন? তানহাও তো নিজেই বলেছে আরাফ ভাইয়াকে। কই, কিছুই তো হয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। ভালোবাসা একটা ভয়ঙ্কর নেশা। মাথায় যখন ভালোবাসা নামক ভয়ঙ্কর জিনিসটা ঝেঁকে বসে, তখন পৃথিবীর সব কিছুই কেমন ফিকে মনে হয়। অত্যন্ত গম্ভীর গলায় বলল উষা, আরাফ ভাইয়ার ব্যাপার আলাদা। ভাইয়া ছোট থেকেই তানহাকে পছন্দ করত। এমনিতেও তানহা না বললেও আমার পরিবার এইচএসসির পরেই বিয়ের প্রস্তাব নিয়ে যেত তানহার বাবার কাছে। প্রিয়তার এসব শুনতে ভালো লাগছে না। কিছুটা কড়া কণ্ঠেই বলল, থাম তো ভাই, ভালো লাগছে না। তুই কি বোঝাতে চাচ্ছিস ওকে এখন নিজে থেকে না বলি? উষার সহজ স্বাভাবিক জবাব। তাহলে বাবা যে বিয়ের কথা বলছে, ওটার কি হবে? বলে দে কিছুদিন সময় দিতে। এক্সামের পরে এসব নিয়ে ভাববি। এক্সাম অবধি বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছিস না। আর এই কয়দিন স্বচ্ছকেও একটু ভালো করেই পরখ করে নে। প্রিয়তা আর কিছুই শুনল না। খট করেই কলটা কেটে দিল। উষা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে তার বান্ধবী খুবই আত্মসম্মান সম্পন্ন মানুষ। সে আর যাই হোক নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিতে চায়নি। কিন্তু এবেলায় এসে কেন এত বেলেহাজ হয়ে গেল? তৎক্ষণাৎ উত্তর করল ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। তোকে কখন বলেছি আমার রুমে আসার কথা? মাঝ রাস্তায় সং হয়ে দাঁড়িয়ে থাকতে তো বলিনি। আজব, এভাবে ধমকে ওঠার কি আছে? আমি তো যাচ্ছিলাম আপনার রুমে। সাগর কিছুটা এগিয়ে এলো উষার দিকে। চোখ মুখ তার এমনিতেই শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত পিষে বলল, কখন খবর পাঠিয়েছি রুমে আসার জন্য? এখন অবধি গেলি না, আবার বড় গলায় কথা বলছিস। মনে হচ্ছে তোকে আদর করার জন্য ডাকছি আমি। ডিরেক্টলি আদর করার জন্য না ডাকলেও ইনডাইরেক্টলি আপনি ওটাই করেন আমার সাথে। গেলেই চুমাচুমি শুরু করেন। উষা মিনমিন করে কথাগুলো বললেও সাগর শুনতে পেল সবটা। কপাল কুচকে চোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। তারপর উষার দিকে আরও একটু ঝুঁকে বলল, কি বললি তুই? আমি তোকে আদর করার জন্য ডাকি? আমি কখন বললাম এসব? উষার কথার মধ্যেই আরাফ এসে উপস্থিত হলো সেখানে। গলা ঝেড়ে বলল, এ ধরনের আলাপ আলোচনা রুমের বাইরে না করাটাই বেটার ভাই। দেখা গেল কে কোন দিক দিয়ে কি শুনে ফেলল, কি দেখে ফেলল। হতভম্ব হয়ে গেল সাগর। কপালের ভাঁজটা গাঢ় করে তাকিয়ে রইল আরাফের দিকে। উষা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। সাগর বুঝে না মেয়েরা এত লজ্জা পায় কই, কিছু হলেই লাজে মারা যায়। আরাফ বুঝল বোনের লজ্জা পাওয়ার কারণ। সে আর বোনকে অস্বস্তিতে ফেলতে চাইল না। টপিক চেঞ্জ করার জন্য বলল, উষি, দুপুরে খাওয়ারে কি রান্না করছিস? গরুর মাংস। ওহো, তুই নিজে করবি? বিশ্বাস করো ভাইয়া, তোমার তো গরুর মাংস অনেক পছন্দ। তুমি একবার শুধু উষির রান্না করা মাংস খেয়ে দেখো। পুরো বড় আম্মুর মতো রান্না করেও। রাফিদ সামনে এগিয়ে এসে বলল, ভুল বললে ভাইয়া, উষির রান্না বেস্ট, আম্মুকেও হার মানায়। উষা ভাইদের এত প্রশংসায় মাথা নত করে ফেলল লজ্জায়। অন্য সময় হলে গরুর মাংস রান্নার জন্য ট্যাক্স নিত সে। ভাইদেরকে বিভিন্ন ধরনের থ্রেড দিয়ে টাকা আদায় করত। কিন্তু এখন কাহিনী ভিন্ন। সাগরের সামনে তার লজ্জা লাগছে ভীষণ। সাগর উষার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উপহাসের স্বরে বলল, আইসে আমার মাস্টার শেফ রে।
গরুর মাংস রান্না করে, তাও নাকি আবার মায়ের থেকেও বেস্ট। তোর রুচিতে দুর্ভিক্ষ চলছে রাফি, শীঘ্রই নিজের রুচি ঠিক কর। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কাঙালি কি বুঝবে তরমুজের স্বাদ? যে ঘরে ডায়মন্ড রেখে রূপার পিছে যায় সে আবার আমাকে বলে আমার নাকি রুচির দুর্ভিক্ষ চলে। আরাফ আর উষা উচ্চস্বরে হাসতে থাকে। রাফিদ কথাটা যে উষার বিষয়টা টেনে এনে বলছে তা বেশ বুঝতে পারল উষা। সাগর ওদের হাসি দেখে রাগে গজগজ করে চলে যেতে লাগল। সাথে ঠান্ডা গলায় উষাকে হুমকি দিল, 3 মিনিটের মধ্যে যদি আমার রুমে না আসিস খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই বাঁকা হাসল সাগর। উষা অসহায় নেত্রে তাকিয়ে আছে সাগরের দিকে। চোখের কোণে জল জমেছে, চোখ দুটি ছলছল করছে তার। সাথে প্রচণ্ড রাগে হিতাহিত গান হারাচ্ছে সে। ইচ্ছে করছে সামনে ডিভানে বসে থাকা সুদর্শন পুরুষটাকে এক লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। বিয়ে করেছে সে, বউ পালতে হবে এটাই স্বাভাবিক। এতদিন তো তাকে আর বলা হয়নি বউয়ের দায়িত্ব নিতে, এখন বলছে। তাও এই ব্যাটা কি করছে, বারবার খোঁটা দিচ্ছে, তোর পিছে কি শুধু শুধু টাকা নষ্ট করব আমি? প্রতিসেবা কর, বসিয়ে বসিয়ে খাওয়াবো না আমি তোকে। ধুরন্ধর বদলোক একটা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, জলদি শুরু কর। বেডের উপরেই করবি বলে দিলাম। উষা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল সাগরের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, এতগুলো শার্ট আর প্যান্ট আয়রন করব তাও বেডে? আমার কোমর থাকবে? কোমর থাকবে না তো কোথায় চলে যাবে? কোমর কি হাঁটতে পারে নাকি? কথাটা শেষ করে তারপর সাগর একটু ভাবুক হলো। এক ভ্রু উঁচু করে উষার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, অবশ্য তোর কোমরের হাত পা থাকতেও পারে, অ্যাবনর্মাল কিছু না, নয়তো কিভাবে শিওর হয়ে বলছিস কোমর থাকবে না? উষা কটমট করে তাকালো সাগরের দিকে, কিরমির করতে করতে বলল, আপনি 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 একটা বল বল, আমি কি? অতি সুদর্শন, তাই তো? আমাকে দেখলেই তুই খেই হারিয়ে ফেলিস। অতিমাত্রায় রেগে গেলে উষার মুখ দিয়ে কথা বের হয় না, এবারেও তাই হলো। সাগর উঠে এলো নিজ জায়গা ছেড়ে, উষার হাতে একটা ব্ল্যাক শার্ট ধরিয়ে সিয়ে বলল, নে এটা দিয়েই স্টার্ট কর। বলেই সাগর গিয়ে বসল উষার সরাসরি সোফাটাতে। বেডের ওই পাশে একটা সোফা আছে যেটা উষার সরাসরি একদম। উষার কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল। নিজের কাজের ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিল, কোমর ছড়ানো চুলগুলো হাত খোপা করে নিল, বেডের উপরে শার্টটা বিছিয়ে হাতে আয়রন নিল। সাগর সামনে বসে সূক্ষ্ম নেত্রে পরখ করল উষার প্রতিটি পদক্ষেপ। অজান্তেই কেন জানি মনের মধ্যে এক সুখ সুখ যন্ত্রণাটা অনুভব করল সে। কেন জানি ইচ্ছে করল মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে, উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করল তার। সেদিনের মতো নাজেহাল করে তুলতে মন চাইছে। আনমনেই বিড়বিড় করল সাগর, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দুচোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। উষা ভ্রু কুচকে তাকিয়ে থাকে কতক্ষণ, বিস্ময় দৃষ্টি স্থির রেখেই বলে, কি বলছিলেন আপনি? গান? সাগর ধমকে উঠে, হপ বেয়াদব, নিজের কাজ কর যা। তোকে একটা কথা বলতাম নাহিদ। নাহিদ ভুইয়া ফোনের এ প্রান্ত থেকেই কপাল কুচকালেন, থমথমে গলায় বললেন, কি বলতে চান ভাইজান, বলে ফেলুন। সিজন ভুইয়া কোনো ভনিতা না করেই বললেন, তুই তিফতিসানকে উষার নাম্বারটা দিয়ে দে। নাহিদ ভুইয়া অবাক হয়, সাথে বুকে সূক্ষ্ম ব্যথাও অনুভব করছে। প্রথমত এই বিয়েটা ভেঙে যাক যেমন তিনি চান না, ওই বিদেশি বাদরের সাথে মেয়েকে কিছুতেই বিয়ে দিতে চান না। বিয়ে করে বউ নিয়ে বিদেশ সেটেল হবে, তাহলে আমার কি হবে? এই মেয়ের দিকে তাকিয়েই তো বেঁচে আছি, সমাজ তো তাকে কবেই মৃত বানিয়ে দিয়েছে। নাহিদ ভুইয়া অত্যন্ত রাশভারী কণ্ঠে বললেন, আমি চাইছি না উষা এখন বিয়ে করুক এবং বিদেশে সেটেল হবে, এমন ছেলে তো কখনোই না। আর উষা এখনও সাগরের বউ, আর সে তার স্বামীর দায়িত্বেই আছে। আমার কোনো অধিকার নেই। এখন আমি আমার মেয়েকে কোনোভাবেই পরপুরুষের সাথে সখ্যতা গড়ে তোলার সুযোগ করে দেব না। আর আমার মেয়ে মরে গেলেও সাগরের বউ থাকা অবস্থায় কারোর দিকে নজর দেবে না। আগে ডিভোর্স হোক, তারপর দেখা যাবে। নাহিদ ভুইয়ার কথা শুনে সিজন ভুইয়ার ডান পাশে বসে থাকা ছেলের পানে আর চোখে তাকালেন একবার। ছেলের মনোভাব তিনি বুঝতে সক্ষম হননি। ছেলের জেলাস ফিল হয় কিনা বা ছেলে কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখায় কিনা তা বুঝার জন্যে সাগরকে দেখে নাহিদ ভুইয়াকে এসব বললেন ভদ্রলোক। উষাকে কাপড় আয়রন করতে দিয়েই সাগর এসেছিল দোতলায় নিজের বাবা মায়ের ঘরে। সাগরকে পাশে বসিয়েই নাহিদ ভুইয়াকে কল করেছিলেন তিনি। সাগর মাথা নিচু করে রেখেছে, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসল সাগর। চাচার কথা তার মনে ধরেছে।
সিজন ভুইয়া ফোন কাটতেই সাগর নিষ্পাপ মুখে বলল, তিফতিসান কে বাবা? কার কথা বলছো? কিসের নাম্বার? উষার সাথে আবার কিসের বিজনেসের কথা? সিজন ভুইয়া কপাল কুচকালেন। তার ছেলে এতটাও অবুঝ না, যা বুঝার নাহিদের ওইটুকু কথাতেই 16 আনা বুঝে যাওয়ার কথা। এত ধুরন্ধর হয়েও এমন অবুঝ সাজার মানে তিনি বুঝতে পারলেন না। তুমি বুঝোনি কিসের কথা বলছি আমরা? সাগর অবুঝের মতো দুই দিকে মাথা নাড়ায়, যার মানে সে সত্যিই বুঝতে পারছে না। সিজন ভুইয়া থম মেরে বসে রইল, তারপর থমথমে স্বরেই বললেন, উষার বিয়ের কথা বলছিলাম। ওয়াও, গ্রেট। সিজন ভুইয়া পুরো কথা না শুনেই সাগর পথিমধ্যে তাকে থামিয়ে দিয়ে নিজে বলে ওঠে। কুচকানো কপাল আরও বিকৃত করলেন সিজন ভুইয়া, নাক মুখ কুচকে বললেন, ছা, তুমি খুশি হচ্ছ? তো হব না বলছো? আমি ডিভোর্স দিলে তো কারো না কারোর কাছে যেতেই হবে, তাই না? সিজন ভুইয়া কিছু বললেন না, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। চলবে। আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।